আমরা বেশ কিছু কৌশলগত পরামর্শ দিয়েছি। তার মধ্যে অনেক প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছি, কিন্তু দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কথা আমরা বলেছি সরাসরিভাবে, যার মধ্যে কেন্দ্রবিন্দুতে অবশ্যই দুর্নীতি দমন কমিশন, যেটাকে কিরণ বলেছে যে দখলহীন প্রতিষ্ঠান হিসাবে রূপান্তর করা হয়েছিল। কেন হয়েছিল সেটা নিয়ে বিশাল আলোচনার বিষয়, সেদিকে আমরা যাই না। এর মধ্যে বাইরের প্রতিষ্ঠানটির বাইরের চাপ ছিল, রাজনৈতিক, সরকারি, প্রশাসনিক, অন্যদিক থেকে অভ্যন্তরের অপারগতা ছিল, অদক্ষতা ছিল, সৎ সাহস দৃঢ়তার ঘাটতি ছিল। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি অকার্যকর ছিল। শুধু একইভাবে আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো যার উপর অর্পিত দায়িত্ব ছিল, যাদের উপর সামষ্টিক এবং যার অবস্থান থেকে সবগুলো প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো অপরিহার্য বলে আমরা মনে করি। অবশ্যই দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে, কাজে এটিকে ঢেলে সাজানো, সংস্কার করা ছাড়া উপায় নেই, করতেই হবে। তবে মনে রাখতে হবে এমনকি এই দুর্নীতি দমন কমিশন, যেটি আমাদের সব জাতির প্রত্যাশা পূরণে সাফল্যের পরিচয় দিতে পারেনি, তার মধ্যেও অনেক কর্মকর্তা আছেন, অনেক পেশাগত উৎকর্ষ সম্বন্ধিত কর্মী আছেন, যাদের চেষ্টা ছিল, যাদের উদ্যোগ ছিল, এবং কোনো ক্ষেত্রে তারা কিছু অগ্রসর হয়েছে। যখন অগ্রসর হয়েছে তখন শুধু প্রতিকূলতার সম্মুখীন হয়েছে তাই নয়, তারা অনেকে আবার ভিক্টিমাইজড হয়েছে। এই ধরনের ব্যক্তিবর্গ কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানে আছে। আমরা ঢালাওভাবে কখনো এটা ভাবা উচিত নয় যে অবকাঠামো তৈরি হয়েছিল প্রাতিষ্ঠানিক ভিত্তিকে দুর্বল করার জন্য, যেটা মূল হাতিয়ারটা ছিল দলীয়করণ, সেটি প্রশাসন হোক, বিচার ব্যবস্থা হোক, আইন প্রয়োগকারী সংস্থা হোক, বিভিন্ন কমিশনগুলো হোক, প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টির মাধ্যমে কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। কিন্তু তার অর্থ এই নয় প্রতিটি প্রতিষ্ঠানে সকল কর্মকর্তা কর্মচারী একইভাবে দলীয়করণের প্রভাবে প্রভাবান্বিত। বিভিন্ন পেশাজীবী সংগঠন, সেটি আমরা নাগরিক সমাজ থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, গণমাধ্যম থেকে শুরু করে আইন পেশা, বিচারিক কার্যক্রম, এমন কোনো পেশা নাই যেখানে দলীয়করণ হয়নি। কিন্তু তার অর্থ কিন্তু এই নয় এই বিভিন্ন পেশায় যারা জড়িত তারা সকলেই দলীয়করণে প্রভাবিত এবং তারা সকলেই সাইকো অফেন্সি করেছেন, তারা সকলেই দুর্নীতি করেছেন, তারা সকলেই কর্তৃত্ববাদের সহায়ক ভূমিকা পালন করেছেন। সেটি যেরকম ঠিক নয়, কিন্তু যারা এটা করেছেন তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে। তার মধ্যে অন্যতম অবশ্যই দুর্নীতি দমন কমিশন। আমি যেটি বলতে চাচ্ছিলাম, এর পাশাপাশি দুর্নীতির সাথে সরাসরি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আপনারা খেয়াল করবেন, তার মধ্যে আছে BFIU, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ঢেলে সাজাতে হবে অবশ্যই। জাতীয় রাজস্ব বোর্ড প্রচণ্ডভাবে এমন একটা প্রতিষ্ঠান, জাতীয় রাজস্ব বোর্ড এমন একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে যার এখতিয়ার ছিল রাষ্ট্রের জন্য রাজস্ব আদায় করা। যারা সৎভাবে রাজস্ব বা কর দিতে আগ্রহী ছিলেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ছিল একটা হেল। বিভিন্নভাবে প্রতারণা, দুর্নীতির শিকার হতে হয়েছে তাদেরকে। আর যারা প্রকাশ্যে কর ফাঁকি দেওয়ার জন্য সিন্ডিকেটের মাধ্যমে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক অবস্থান থেকে সুযোগ নিয়েছেন, অবারিত কর ফাঁকি দিয়েছেন, দেশ থেকে অর্থ পাচার করেছেন, তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড রূপান্তরিত হয়েছিল স্বর্গ। এবং এটা শুধু আমি একটি প্রতিষ্ঠানের কথা বলছি, একই অবস্থা কিন্তু প্রায় সকল প্রতিষ্ঠানে ছিল। কাজে একেও ঢেলে সাজাতে হবে। ঢেলে সাজাতে হবে পুলিশের CID-কে, যার উপর আংশিক দায়িত্ব আছে দুর্নীতি নিয়ন্ত্রণে, বিশেষ করে অর্থ পাচার নিয়ন্ত্রণের। একইভাবে ঢেলে সাজাতে হবে অ্যাটর্নি জেনারেলস অফিস, যেটার কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে তার উপর অন্যতম এখতিয়ার হচ্ছে অর্থ পাচার সংক্রান্ত যেই ভূমিকাটা পালন করতে হয়, সেটি সরকারকে যে ভূমিকা পালন করতে হয় সেটির অন্যতম মাধ্যম হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস। সেই প্রতিষ্ঠানকেও ঢেলে সাজাতে হবে, যেটি শুরু হয়েছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে, এবং বিচারিক প্রক্রিয়াতে অবশ্যই আছে আইন প্রক্রিয়া সংস্থা, এগুলোকে ঢেলে সাজাতে হবে, সাজানো ছাড়া কোনো বিকল্প নেই।